অবশেষে এক হলো পরশুরাম এবং তটিনী। অন্যদিকে তটিনীর ফাঁদে পড়েছে পরীক্ষিত সেন। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো শীতল পরশুরামকে নিয়ে চলে এসেছে। বলছে, এসো, তুমি আর কখনোই পরিবারে ফিরে যাবে না। আজ তুমি নিজের চোখে দেখেছ তোমার স্ত্রী গোপন প্রেমিককে। আমি তো ভাবতেই পারছি না যে মেয়েটাকে তুমি এত ভালোবেসেছিলে সে এতটা নিচে নামতে পারে। আর আমি এতগুলো বছর অপেক্ষা করছি, আমার জীবনের প্রতিটা মুহূর্ত শুধু একজন মানুষের জন্য কাটিয়েছি। কোথায় কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পেরেছে? কোথাও কেউ এসে আমাকে ভালোবাসার কথা বলেছে? কারণ আমার জীবনে শুধু একজনই ছিল, শুধু তুমি শিবপ্রসাদ। তুমি ছিলে আমার ধ্যান জ্ঞান, আমার পৃথিবী। কথাগুলো বলতে বলতে সীতা কান্নায় ভেঙে পড়ে। আর ঠিক তখনই গল্পের অন্য প্রান্তে শুরু হচ্ছে আরেকটি ভয়ঙ্কর খেলা। একজন ভিখারি রাস্তায় দাঁড়িয়ে হাত বাড়িয়ে বলছে, ভগবানের নামে দুটো ভিক্ষা দাও গো বাবু, ভগবান তোমাকে সুখে রাখবে। এরপর পরশুরাম শীতলকে বলে, তুমি গাড়িতে ওঠো, আমি ভিক্ষুককে ভিক্ষে দিয়ে আসি। এই বলে শীতলকে ফাঁকি দিয়ে ভিক্ষুকের কাছে চলে আসে। ভিক্ষুক আর কেউ নেই, বলরাম ছদ্মবেশ নিয়ে এসেছে। তখন বলরাম তার বন্ধুকে এক এক করে সব গোপন তথ্য জানাতে থাকে। প্রথম খবর, পরীক্ষিত সেন আসল কর্ণ চ্যাটার্জির কোম্পানির একজন শেয়ার হোল্ডার। দ্বিতীয় খবর, সে একসময় সেই কলেজের সিনিয়র ছাত্র ছিল যেখানে গল্পের ভূত চরিত্রের অতীত লুকিয়ে আছে। তৃতীয় খবর, পরীক্ষিতের বাবা বর্তমানে জেলে একটি বড় জালিয়াতির মামলায় ধরা পড়ে তিনি সবকিছু হারিয়েছেন, আর সেই কারণে পরীক্ষিত অন্যদের হাতে খেলনা হয়ে গিয়েছে। এই খবরগুলো শুনে অবাক হয়ে যায় পরশুরাম তখন বলে, কিন্তু আসল চমক এখনো বাকি। এদিকে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে সবাই। বিজেদের পিঠ থেকে বের হওয়া গুলিটা পরীক্ষার জন্যই পাঠানো হয়েছে। এবার খেলা জমবে বন্ধু, এবার খেলা জমবে। আচ্ছা বন্ধু, থ্যাংক ইউ। বিজেদের পিঠে যে গুলিটা বেঁধেছিল সেটা ফরেন্সকে চলে গিয়েছে। এবার খেলা জমবে। এবার ফাঁসতে চলেছে সৌরভ। তখন বলরাম বলে, স্যার মহিতোষ মজুমদার কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। যদিও স্যারের কথা বলার ক্ষমতা এখনও ফিরে পায়নি, কিন্তু উনি সুস্থ হয়ে ওঠার আগে যা করার করে ফেলতে হবে, তাহলে স্যার একাই ভয়ঙ্কর রূপ নেবে। পরশুরাম বলে, লাভ নেই, কোনো লাভ নেই। বলরাম বলে, কেন? পরশুরাম বলে, তুই ভাবতেও পারছিস না যে কমন ম্যান পরশুরাম ঠিক কী ঘটাতে পারে। এনিওয়ে থ্যাংক ইউ মাই ডিয়ার। বলরাম বলে, তুই কোথায় আছিস? পরশুরাম বলে, আপাতত শীতলের কাছে আছি। জানিস না ও গৃহিণী সাজতে চাচ্ছে। গৃহ তো আমার অন্যত্রে, আমার ভালোবাসা, আর সেই গৃহে আজকে আমি যাব। তখন বলে, কি বলছিস? তখন বলে, হ্যাঁ। তখন সমস্ত কিছু কানের ঘুরে গিয়ে পরশুরাম বুঝিয়ে দেয় আর বলে, জানিস বন্ধু, এবার হবে মুখ্যম চাল, পরশুরামের চাল। এদিকে শীতলও ডাকাডাকি করছে, বলছে, কি ব্যাপার, তুমি এখনো আসছো না কেন? ভিক্ষা দিতে এত সময় লাগে? তখন পরশুরাম বলে, আসছি। এটা বলে পরশুরাম ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় সৌরভ হঠাৎ একটি ছবি সামনে এনে বলে, এক মিনিট, এই লোকটাকে দেখুন। সবাই ছবিটার দিকে তাকায়। কয়েক সেকেন্ডের মধ্যে ঘরে ছড়িয়ে পড়ে স্তব্ধতা। কারণ ছবির মানুষটিকে তারা আগেও দেখেছে, একবার নয় অনেকবার দেখেছে। বিজেতের হত্যাকাণ্ডের সময় দেখেছে, তটিনীর বাড়িতে পরীক্ষিতের সঙ্গে ঝামেলার সময়, আর হসপিটালে মহিদেশের কেবিনের সামনে। সব এক জায়গায়, এক মানুষ, একই মুখ, একই রহস্য। সৌরভ তখন বলে, তাহলে কি সব ঘটনার পিছনে একজনই আছে? কেউ কোনো উত্তর দিতে পারে না, কিন্তু সবাই বুঝতে পারে তারা এমন একজনের খোঁজ করছে যে সামনে থেকে অদৃশ্য। ঠিক তখনই কর্ণ নতুন চাল চালতে শুরু করে। সে জানে আদালতে সরাসরি লড়াই করা যেতে সম্ভব নয়, তাই সে তৈরি করে আরো ভয়ঙ্কর পরিকল্পনা। একটি রিং সেরিমনি, একটি পার্টি, একটি সাজানো নাটক। কর্ণ তখন বলে, তটিনীকে যেভাবেই হোক এই অনুষ্ঠানে আসতে হবে। তারপর কর্ণের ঠোঁটে ধীরে ধীরে ফুটে ওঠে শয়তানের হাসি। মিডিয়ার সামনে এমন দৃশ্য তৈরি হবে যা দেখে সবাই আমাদের কথা বিশ্বাস করবে। এদিকে বলরাম আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে পরশুরামকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয়। অন্যদিকে তটিনী ভেঙে পড়েছে। সে বলছে, প্রতিদিন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়ার বিচার, নতুন অপমান, রাতের পর রাত ঘুম নেই। এই বলে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে কান্না করতে শুরু করে। বলছে, আর পারছি না, সত্যিই পারছি না, আমাকে মুক্তি দাও। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। সে দরজা খুলতে না খুলতেই তার মুখ একদম চেপে কাপড় দিয়ে বেঁধে তাকে কিডন্যাপ করে ওইখান থেকে নিয়ে যায়। তটিনীকে কিডন্যাপ করে অচেনা একটা জায়গায় এনে একদম খাটের মধ্যে ফেলে দেয়, আর তটিনী না বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে দেখা যায় কর্ণ সৌরভকে বলছে, ফোন করো, তটিনীকে বোঝাও যে একটা পার্টি আছে, আর সেই পার্টি হলে পরশুরাম আসতে পারে।
ওই লোভে চলে আসবে, পাগল হয়ে আসবে। ও নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য বেস্ট কোনো মতে ওকে পার্টিতে এনে ফেলো, বাকিটা আমার হাতে, ডু ইট। তখন সৌরভ বলে ওকে ডু ইট। এদিকে আমরা দেখতে পাবো তটিনীকে যে কিডন্যাপ করে এনেছে সে আর কেউ নয়, পরশুরাম। তটিনীর সঙ্গে মিলে গিয়েছে। তটিনী তো অনেক খুশি পরশুরামকে পেয়ে। তখনই ফোন বেজে ওঠে তটিনীর। তটিনীকে ফোন করে সৌরভ। তটিনী ফোন রিসিভ করে হ্যালো বলতে থাকে। সৌরভ বলে একটা পার্টি আছে, পরশুরাম আসতে পারে ওইখানে। যা শুনে অভিনয় করতে থাকে তটিনী। বলছে কি বলছেন, পরশুরাম আসবে মানে? তখন বলে হ্যাঁ, ওই পার্টিতে অবশ্যই আসবে। তটিনী তখন বলে কিন্তু সে তো মারা গিয়েছে। সৌরভ তখন বলে হ্যাঁ, আমাদের কাছে খবর আছে, যদি পৌঁছাতে চান, যাচাই করতে চান তাহলে চলে আসবেন। তটিনী তখন বলে কোথায় আসব, ঠিকানাটা আমাকে একবার বলুন। এরপর সৌরভ ঠিকানাটা বলে দেয়। আর তটিনী বলে আমার বর আসবে? সৌরভ বলে হ্যাঁ আসবে, আপনি ঠিক 7টা থেকে 7:30টার মধ্যে পৌঁছে যাবেন। আর এই খবরটা যে আপনাকে দিয়েছে আপনি কাউকেই বলবেন না, পরশুরাম আসবে। এটা বলে ফোন রেখে দেয়। আর তখন তটিনী হাসতে থাকে, বলছে পরশুরাম আসবে। এই শোনো, তুমি না খুব বাজে বর। পরশুরাম বলে তাতে কি হয়েছে, আমার বউটা তো ভালো। তটিনী তখন বলে এভাবে কেউ লুকিয়ে থাকে? পরশুরাম বলে না না, আর কখনোই লুকিয়ে থাকবো না। তটিনী তখন তাকে জড়িয়ে ধরে বলে তুমি কথা দাও তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। পরশুরামও তখন তটিনীকে জড়িয়ে ধরে কথা দেয় সে তাদেরকে ছাড়া আর কোথাও যাবে না। তবে তার আগে একটা কাজ করতে হবে। পরশুরামের প্ল্যান রয়েছে তটিনীকে নিয়ে। তটিনী তখন সমস্ত প্ল্যান শুনতে থাকে আর বলে এগুলো আমি করব। পরশুরাম বলে হ্যাঁ ডার্লিং, তোমাকে এখন এই কাজগুলি করতে হবে। এরপরেই ফোন দেয় শীতল। শীতল বলে তুমি কোথায়? পরশুরাম বলে জীবনের বড় একটা অপারেশন আছি। হ্যাঁ আমি আসছি, তোমার কাছে আসছি, আসতে তো হবে, তবে ফুল ফোর্স নিয়ে আসব। এটা বলে ফোন কেটে দেয়। অবাক হয়ে যায় শীতল। এরপর কর্ণ পরীক্ষিতকে বলে পার্টিতে তুমি শুধু ওর হাতে রিংটা পরিয়ে দিবে, বাকিটা আমি সামলে নিব। এই বলে পরীক্ষিত তটিনীকে ফোন দেয়। তটিনী ফোন রিসিভ করে। তটিনী এমন অভিনয় শুরু করে পরীক্ষিতের সঙ্গে, একদম নিখুঁত অভিনয়। বলছে আমি তোমাকে ভালোবাসি পরীক্ষিত, আমি তোমার সাথে বাকি জীবন কাটাতে চাই। যা শুনে পরীক্ষিত তো স্তব্ধ হয়ে যায়। তটিনী আরও বলে আমার সন্তানরা তোমাকে বাবা বলে ডাকবে, তুমিই হবে আমাদের পরিবারের অংশ। পরীক্ষিতের বুক আনন্দে ভরে ওঠে। সে বুঝতে পারে না প্রতিটা কথা আসলে তার জন্য সাজানো ফাঁদ। ফোন রাখার পর তটিনী দীর্ঘশ্বাস ফেলে। পরশুরাম পাশে দাঁড়িয়ে আছে, তার চোখে গর্ব করে যে সেই অভিনয়টা এখনো ভুলিনি দেখছি। তটিনী তখন বলে হ্যাঁ, কলেজেও তো একবার ভালো অভিনয় করেছি। পরশুরাম তখন বলে হ্যাঁ ভালো, কিন্তু নেচেছিলে, ওই নাচ দেখেই কিন্তু আমি তোমার প্রেমে মুগ্ধ হয়েছিলাম, তোমার প্রেমে পড়েছিলাম। তখন সে অতীতে নাচের কথা কল্পনা করতে থাকে। এরপর তটিনী আর পরশুরাম দুজনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় কর্ণ পরীক্ষিতকে বলে যত টাকা লাগে দেব, শুধু পাড়িটাকে তোমার যুদ্ধক্ষেত্র বানিয়ে দিতে হবে। পরশুরাম তখন বলে এবার খেলা শুরু কর্ণ চ্যাটার্জি। এদিকে নন্দিনী বাড়ির সবাইকে বলে তটিনী আমাকে কার্ড পাঠিয়েছে, ও নাকি পরীক্ষিতের সাথে এঙ্গেজমেন্ট করতে চলেছে। এদিকে কর্ণ পরীক্ষিতকে বলে তটিনী আসছে তো, তুমি শিওর? তখন পরীক্ষিত বলে হ্যাঁ স্যার, তটিনী আসছে। যা শুনে কর্ণ অনেক খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বটা অবশ্যই আকর্ষণীয় হতে চলেছে। তো আকর্ষণীয় আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।